ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে উড়ে দেবে ইরান। নিজ দেশ ভারতে গণমাধ্যম সহ জনগণের তোপের মুখে ময়ূক শুভেন্দু। শনির দশায় আমেরিকা, বাজি জিতে নিল চীন, রহস্যে জট খুলল কাটারের চিঠিতে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে উড়ে দেবে ইরান। মধ্যপ্রাচ্যের বাতাসে যুদ্ধের গন্ধ। ইসরায়েলের হামলার জবাবে প্রস্তুত ইরান। চূড়ান্ত আঘাতের হুঁশিয়ারি দিল আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস খুব শিগগিরই বাস্তবায়িত হবে। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি পরিষ্কার করে বলেছেন, মানুষ আমাদের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করছে। মনে রাখুন, আইআরজিসি তার প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে। সময়মতো প্রতিশোধ হবে। এটা শুধু এক যুদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের শক্তি পুনর্গঠনের যুদ্ধ হতে চলেছে। ইসরায়েল কি তৈরি এই আঘাত প্রতিহত করার জন্য? ২৬ অক্টোবর ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা থেকে ছুটেছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, কিন্তু ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। শহীদ হন ৪ প্রতিরক্ষা সেনা। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ক্ষয়ক্ষতি মেরামত হয়ে গেছে, কিন্তু প্রতিশোধের জন্য সময় গুনছে ইরান। পূর্বের অপারেশন ট্রু প্রমিস এবং আইআইতে ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে প্রচণ্ড আঘাত এনেছিল। এবার প্রতিশোধের মাত্রা কোথায় পৌঁছাবে? ইসরায়েল এখন এমন এক পরিস্থিতিতে যেখানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একের পর এক ধাক্কা খাচ্ছে। হুতি বিদ্রোহীদের হাইপারসনিক মিসাইল হামলায় ভেঙে পড়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং আয়রন বিম। ইসরায়েল চেয়েছিল মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই আঘাত প্রতিরোধ করতে, কিন্তু সেটাও মুখ থুবড়ে পড়েছে হুতিদের মিসাইলের সামনে। এমন অবস্থায় ইসরায়েলের সামরিক ক্ষমতা এখন সবচেয়ে দুর্বল অবস্থানে, আর এই সুযোগই কাজে লাগাতে পারে ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের হুঁশিয়ারি শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে তছনছ করে দিতে পারে। অপারেশন ট্রু প্রমিস আইআইআই কেবল একটি সামরিক অভিযান নয়, এটি হতে পারে মধ্যপ্রাচ্যের পুরো শক্তির ভারসাম্য পরিবর্তনের সূচনা। আগে দুটি অপারেশনের প্রকৃত ক্ষতির তথ্য গোপন রেখেছিল ইসরায়েল, কিন্তু এবার অপারেশন ট্রু প্রমিস আইআইআই এর মাধ্যমে ইরান কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেবে? ইরানের প্রতিশোধ এতটাই তীব্র হবে যে মিডিয়ার ওপর কড়াকড়ি করেও তা ঢাকতে পারবে না ইসরায়েল। ইরানের সামরিক ক্ষমতা, কৌশল এবং প্রতিশোধের জ্বালায় ইসরায়েলের সব প্রতিরক্ষা ভেঙে পড়বে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। এমন হলে সংঘাত কেবল ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। সৌদি আরব, লেবানন, সিরিয়া, এমনকি তুরস্ক পর্যন্ত এই সংঘাতের প্রভাবে জড়িয়ে পড়তে পারে। আর এর মাঝে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নিজেদের অবস্থান নিয়ে কৌশল নির্ধারণ করছে। বিশ্লেষকরা বলছেন, তৃতীয় শক্তির প্রবেশের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। প্রতিশোধের সময় কিংবা ধরন এখনও অজানা, তবে ইরানের সামরিক বাহিনীর প্রস্তুতি আর হুঁশিয়ারির ভাষা বলে দিচ্ছে কিছু একটা বড় ঘটনা আসতে চলেছে। মধ্যপ্রাচ্যের বাতাসে যুদ্ধের বারুদ ছড়িয়ে পড়েছে। অপারেশন ট্রু প্রমিস আইআইআই কি হবে ইসরায়েলের জন্য নতুন দুঃস্বপ্ন? আর এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে দেবে চিরদিনের জন্য? তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যি ইসরায়েলে আবার হামলা চালাবে, নাকি এই ঘোষণাগুলো শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আরেকজন মুসলিম হিসাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সুযোগ পেলে আপনি কি সে যুদ্ধে যোগ দিতেন? আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিন। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে। নিজ দেশ ভারতে গণমাধ্যম সহ জনগণের তোপের মুখে ময়ূক শুভেন্দু। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে এখন নিজ দেশে গণমাধ্যম ও জনরোষের মুখে পড়েছেন সাংবাদিক ময়ূক এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাদের বিতর্কিত বক্তব্য এবং প্রোপাগান্ডার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই সরাসরি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিশেষ করে পর্যটন খাত। পশ্চিমবঙ্গের নিউ মার্কেট সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছে। ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশিরা আমাদের ঘরের মানুষ, তাদের নিরাপত্তা এবং আতিথেয়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু সাংবাদিক ময়ূকের প্রোপাগান্ডামূলক প্রতিবেদন এবং শুভেন্দুর বিতর্কিত বক্তব্য বাংলাদেশি পর্যটকদের ভারতমুখী যাত্রা কার্যত বন্ধ করে দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের পর্যটন খাত মুখ থুবড়ে পড়েছে, যা ব্যবসায়ীদের জন্য গভীর সংকট ডেকে এনেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষের শিকার হয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি এক পর্যায়ে তাকে মারধরের মুখেও পড়তে হয়েছে। এছাড়া ময়ূকের বাড়িতে হামলা ও তার বাড়িকে পাবলিক টয়লেট বানানোর দাবিও জানিয়েছেন তারা। ভারতীয় জনপ্রিয় গণমাধ্যমগুলো শুভেন্দুর এ ধরনের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে। একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ নিয়ে শুভেন্দুর অপপ্রচার শুধু দুই দেশের সম্পর্ক নষ্ট করছে না, বরং পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে কৃষকরা চরম সংকটের মুখে। পেঁয়াজ ও আলুর দাম অত্যন্ত কমে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচও উঠছে না। অনেক কৃষক রাস্তায় ফসল ফেলে প্রতিবাদ করছেন। বিশেষজ্ঞদের মতে কৃষিখাতের এই দুর্দশার পেছনে রয়েছে সরকারের নীতিগত ব্যর্থতা এবং বিভ্রান্তিকর প্রচারণা। ময়ূক এবং শুভেন্দুর মতো ব্যক্তিদের বিতর্কিত কর্মকাণ্ড কৃষকদের ক্ষোভ বাড়িয়ে তুলেছে। পেঁয়াজ ও আলু আমদানিতে বাংলাদেশের ভারত নির্মমতা কমে আসছে। বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, চীন সহ বিকল্প উৎস থেকে এই পণ্যগুলো আমদানি করছে। এতে ভারতীয় কৃষকদের রপ্তানি বাজার সংকুচিত হয়ে তাদের জীবনে আরও কঠিন পরিস্থিতি তৈরি করেছে। সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকায় এসে দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সংকট সহজে সমাধান হবে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ময়ূক ও শুভেন্দুকে ভারতীয়দের এমন গণধোলায় যথার্থ হয়েছে? যদি আপনি সেখানে থাকতেন তাহলে কি গণধোলায় অংশ নিতেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন। শনির দশায় আমেরিকা, বাজি জিতে নিল চীন, রহস্যে জট খুলল কার্টারের চিঠিতে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, যিনি গতকাল মৃত্যুবরণ করেছেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তার সাম্প্রতিক মন্তব্য ও চীন বিষয়ে তার বিশ্লেষণ আজও আমেরিকার ভূ রাজনৈতিক অবস্থান এবং দেশের অর্থনীতি নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশেষ করে 2019 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা তার চিঠিটি এই মুহূর্তে একটি বিতর্কিত প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে, যা তার দেশের যুদ্ধপ্রেমী মনোভাবের সমালোচনা করেছে। কার্টার 1979 সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। তার মতে চীন কখনোই যুদ্ধের পথে পা বাড়ায়নি, তাদের সম্পদ ব্যবহার করেছে দেশের উন্নয়নমূলক কাজ এবং উচ্চগতির রেলওয়ে নির্মাণের মতো প্রকল্পে। বিপরীতে আমেরিকা দীর্ঘ সময় ধরে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে, যার কারণে তাদের বিশাল সামরিক ব্যয় একদিকে যেমন তাদের অর্থনীতির জন্য ক্ষতিকর, তেমনি অন্যদিকে দেশের অবকাঠামোগত উন্নয়নেও বাধার সৃষ্টি করেছে। কার্টারের মতে, আমরা পৃথিবীর সবচেয়ে যুদ্ধপ্রিয় দেশ। আমরা অন্য দেশের ওপর আমেরিকান মূল্যবোধ চাপে দিতে গিয়ে বিভিন্ন যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি। চীন, যেখানে তাদের বৃহৎ অর্থনীতি এবং বিশাল অবকাঠামো প্রকল্পগুলি দৃশ্যমান, সেখানে তারা কোনো যুদ্ধের মধ্যে জড়ায়নি। চীন তাদের সমস্ত সম্পদ ব্যয় করেছে দেশীয় অবকাঠামো নির্মাণে, উচ্চগতির রেলওয়ে নির্মাণে, যেখানে আমাদের দেশে এমন একটি রেলওয়ে নেই। কার্টার মন্তব্য করেছিলেন, তিনি বলেন, আমরা 3 ট্রিলিয়ন খরচ করেছি। যদি তা দেশের উন্নয়নে খরচ করা হতো তাহলে আমাদের অবকাঠামো আরও উন্নত হতে পারত। কার্টার আরও বলেন, চীন যদি যুদ্ধের খাতে $1 ব্যয় না করে তবে তারা আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে। তাদের উচ্চগতির রেলওয়ে, সেতু, রাস্তা এবং শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। যদি আমেরিকা তার সামরিক খাতের টাকা দেশের অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পে খরচ করত তবে তা বিশ্বব্যাপী এক নতুন যুগের সূচনা করতে পারত। ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপের কথা স্মরণ করে কার্টার বলেন, ট্রাম্প আমাকে বলেছিলেন চীন আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। তখন তিনি তাকে বলেন, আর জানো কেন? কারণ 1979 সাল থেকে চীন কখনো যুদ্ধ করেনি, তারা শান্তিতে নিজেকে গড়ে তুলেছে, আর আমরা সবসময় যুদ্ধের মধ্যে আছি। এখানে কার্টারের মন্তব্যে একটি গভীর ইঙ্গিত রয়েছে। আমেরিকা যদি তার যুদ্ধবিরোধী নীতি গ্রহণ করে এবং শক্তির পরিবর্তে শান্তির মাধ্যমে বিশ্বের সমস্যাগুলোর সমাধান করতে শুরু করে, তবে তা দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অনেক বেশি লাভজনক হবে। এদিকে ট্রাম্প নিজেকে এমন এক নেতা হিসাবে উপস্থাপন করেছেন যিনি যুদ্ধের খেলা থেকে বেরিয়ে এসে শান্তি প্রতিষ্ঠা করতে চান। তিনি প্রায়শই দাবি করেছেন যে তার শাসনামলে আমেরিকা কোনো নতুন যুদ্ধ শুরু করবে না এবং যুদ্ধগুলোকে শেষ করবে। তবে ইউক্রেনের পরিস্থিতি এবং অন্যান্য ভূ রাজনৈতিক ইস্যুতে তার অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে এবং পশ্চিমা মিডিয়া বারবার তাকে তার প্রতিশ্রুতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে না পারার জন্য সমালোচনা করেছে। কার্টারের এই চিঠি শুধু তার সমালোচনা নয়, বরং এটি একটি গুরুতর আহ্বান। যুদ্ধ নয়, শান্তি এবং উন্নয়নের দিকে আমাদের মনোযোগ নিবন্ধ করা উচিত। তার মতে, যদি আমেরিকা তার সামরিক খাতে ব্যয় না করত এবং সেই টাকা দেশের অবকাঠামো এবং শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করত, তবে তা বিশ্ববাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে পারত।
বিশ্ব রাজনীতিতে চীন এখন একটি শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছে এবং আমেরিকার অমিত সামরিক শক্তির চেয়ে তাদের অবকাঠামো, প্রযুক্তি এবং শান্তিপূর্ণ কূটনীতির দিকে তাদের মনোযোগ দেওয়ার কারণে আজ তারা অনেক ক্ষেত্রে অগ্রগামী। এখন প্রশ্ন উঠছে, আমেরিকা কি চীন থেকে শিক্ষা নেবে এবং দেশের ভেতরের অবকাঠামোকে শক্তিশালী করবে, নাকি যুদ্ধের পথে আবারও পা বাড়াবে? প্রিয় দর্শক, আপনার মতে ক্ষমতা নেওয়ার পর কি ট্রাম্প আমেরিকাকে সব যুদ্ধ থেকে বাহিরে রাখতে পারবে, নাকি সে আবারও কর্তৃত্ববাদী শক্তি হয়ে যুদ্ধের পরিসীমা বাড়িয়ে তুলবে? আমেরিকার রাজনৈতিক ইতিহাসে ট্রাম্পের বারবার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি যেমন ছিল, তেমনি তার শাসনামলে কিছু আন্তর্জাতিক সংকটও তীব্র হয়েছে। তাহলে দ্বিতীয় দফায় তার শাসনামলে কি ঘটবে? আমেরিকা কি শান্তির পথে এগিয়ে যাবে, নাকি আগের মতোই যুদ্ধের নতুন ক্ষেত্র খুলে দেবে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।